হ্যালো স্টুডেন্টস, তো আজ থেকে আমি নিট বায়োলজির একটা নতুন সিরিজ চালু করছি, যেটা হচ্ছে এনসিইআরটি ডিকোডার সিরিজ। তো এটাতে আমি ইংলিশের যে এনসিইআরটি রয়েছে সেই বইটাকে পুরোপুরি বাংলায় ডিকোড করব এবং পুরো প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে আমি ডিসকাস করব। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দেবো, তোরা নিজেদের এনসিইআরটির মধ্যে সেগুলো হাইলাইট করে করে যাবি এবং প্রত্যেকটা এনসিইআরটির লাইন এখানে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো আমি। তো আজকে প্রথম ইউনিট থেকে আমি চালু করেছি, যেটা হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, মানে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড দিয়ে চালু করব। এবং এই এনসিইআরটিটা থেকেই কিন্তু প্রত্যেক বছর 360 আউট অফ 360 কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই আসে। তো এটা যদি ভালো করে করা যায় তাহলে অন্য কোনো ভিডিওরও কোনো দরকার হয় না। তো এটাকে আমি পুরো বোঝানোর চেষ্টা করব। আর এখানে আমি ইংলিশ যে মিডিয়ামের বইটা, মানে সিবিএসসির যে ইংলিশ বইটা, সেইটা ব্যবহার করছি, ঠিক আছে। তো এখানে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করব, আশা করি তোরা সবটাই বুঝতে পারবি। তো প্রথমেই দেখ, এখানে প্রথমেই একটা রয়েছে কি, যে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এই ইউনিটটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, যেটা সমস্ত চ্যাপ্টার থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে দেওয়া রয়েছে। যেমন এখানে তুই সমস্ত যে চ্যাপ্টার থেকে যেগুলো পড়বি সেগুলোকে একটা শর্টে জাস্ট লেখা আছে, মানে একটা ওভারভিউ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এটা আমি দেখে নিই যে কোনো কিছু ইম্পর্টেন্ট লাইন এখানে আছে কিনা, যদি থাকে সেগুলো আমি হাইলাইট করিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে দেখ বলেছে যে বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য লাইফ। কি বলেছে এখানে প্রথমেই যেটা বলেছে, দেখ যে বায়োলজি ইজ দ্য science of the life forms and living processes. The living world comprises an amazing diversity of the living organism and early man. তো এখানে আমি একটা দাগ দিতে দিতে যাচ্ছি নিচের লাইনগুলোর নিচে। যদি কোনো দরকার হয়, যেগুলো ইম্পর্টেন্ট, যদি আমি কোনো লাইন পাই তাহলে সেগুলো আমি হাইলাইট করিয়ে দেবো হাইলাইটার দিয়ে, ঠিক আছে। সেগুলোই তোরা শুধুমাত্র হাইলাইট করবি, ঠিক আছে। তো এখানে আমি লাইন বাই লাইন বোঝানোর জন্য একটা পেন হিসেবে ব্যবহার করছি। তো সেটা তোরা জাস্ট দেখ, যেগুলো আমি হাইলাইট করব তোরা সেগুলোই শুধুমাত্র বইতে কিন্তু দাগ দিবি, ঠিক আছে। তো দেখ বলেছে বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য লাইফ। বলেছে কি, যে বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য লাইফ ফ্রমস অন আর্থ অ্যান্ড লিভিং প্রসেস, ঠিক আছে। তো এটা সবাই জানি আমরা, যে সায়েন্স অফ লাইফ মানে জীবনের সৃষ্টি কিভাবে হয়েছে এই সমস্ত নিয়ে আলোচনা করে, অ্যান্ড লিভিং প্রসেসেস বিভিন্ন জৈবিক যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে। দ্য লিভিং ওয়ার্ল্ড কম্প্রাইজেস অ্যান অ্যামেজিং ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, অবশ্যই প্রচণ্ড বৈচিত্র্যময় রয়েছে। আর্লি ম্যান কুড ইজিলি পারসিভ দ্য ডিফারেন্স বিটুইন ইনঅ্যানিমেট অ্যান্ড দ্য লিভিং অর্গানিজম। এখান থেকে তোরা প্রথম জিনিসটা এখানে হাইলাইট কর। প্রথম জিনিসটা কি হাইলাইট করবি, যে ইনঅ্যানিমেট ম্যাটার মানে কি, ইনঅ্যানিমেট ম্যাটার মানে কি, আর অ্যানিমেট ম্যাটার মানে কি, ঠিক আছে। অ্যানিমেট মানে কি, লিভিং যেটা হয় সেটাকে অ্যানিমেট ম্যাটার বলে। তো প্রথম যেটা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ইনঅ্যানিমেট আর অ্যানিমেটের মধ্যে পার্থক্য কি। পার্থক্য তো সেইভাবে লিখতে দেবে না, জাস্ট একটু জেনে রাখা যে এটাকে ইনঅ্যানিমেট বলে, এটা মানে আর কোনটাকে অ্যানিমেট বলে। মানে আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম না, জীব আর জড় পদার্থ, সেটাই এখানে বলেছে। আর্লি ম্যান ডিফাইন্ড সাম অফ দ্য ইনঅ্যানিমেট ম্যাটার। অবশ্যই আর্লি ম্যানরা কি ব্যবহার করতো, ইনঅ্যানিমেট কিছু ম্যাটার ব্যবহার করতো, যেগুলোর মধ্যে প্রাণ নেই সেগুলো ইনঅ্যানিমেট, যেমন উইন্ড রয়েছে, সি রয়েছে, ফায়ার রয়েছে, এটসেট্রা, ঠিক আছে। অ্যান্ড সাম অ্যামং দ্য অ্যানিমালস, মানে যেগুলো অ্যানিমেট হয়, অ্যান্ড দ্য প্ল্যান্ট, যেগুলো হচ্ছে কি আমাদের অ্যানিমাল। তো এখান থেকে দেখ কীভাবে দিতে পারে, এখানে কিন্তু দিতে পারে এরকম যে কোনগুলো অ্যানিমেট কোনগুলো ইনঅ্যানিমেট। এতটা বেশি কোয়েশ্চেন আসে না, তবুও জাস্ট জেনে রাখতে হবে যেহেতু এনসিইআরটিতে দেওয়া আছে। আ কমন ফিচার অফ অল সাচ ফর্মস অফ ইনঅ্যানিমেট অ্যান্ড অ্যানিমেট অবজেক্ট ওয়াজ দ্য সেন্স অফ অ অর ফিয়ার দ্যাট দে ইভোকড, ঠিক আছে। মানে এগুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে ওগুলো সম্পর্কে আমরা খুব অবাক হব। অ্যান্ড দে ইভোকড হয়েছে কিভাবে সেটা বলেছে। অ্যান্ড দে ইভোক মানে তাদের মধ্যে ইভলভেশন এসছে, সেগুলোই বলেছে, ইভলিউশন এসছে সেগুলো। দ্য ডেসক্রিপশন অফ লিভিং অর্গানিজম ইনক্লুডিং দ্য হিউম্যান বিংস বিগেন মাচ ল্যাটার। বলেছে কিভাবে হিউম্যান বিংস এসছে, ঠিক আছে। হিউম্যান বিংসের ইভলিউশন তোরা ইভলিউশন চ্যাপ্টারে পড়বি, ঠিক আছে। ইন হিউম্যান হিস্ট্রিতে কিভাবে এসছে সেইটা সম্পর্কে এখানে বলছে। তো সোসাইটিজ উইচ ইন্ডালজড ইন অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। তো এখানে তোরা একটা জিনিসই শুধু হাইলাইট কর, যে ইনঅ্যানিমেট কাকে বলে আর অ্যানিমেট কাকে বলে, ঠিক আছে। ইনঅ্যানিমেট কাকে বলে আর অ্যানিমেট কাকে বলে, জাস্ট এই জায়গাটুকুই কিন্তু তোরা এখানে হাইলাইট করে রাখ, বা এইটুকু সম্পর্কে জাস্ট একটা ধারণা রাখ যে ইনঅ্যানিমেট কোনটা আর অ্যানিমেট কোনটা। এবার নেক্সট চলে আয়, এই যে এখানে লেখা অ্যানথ্রোপোসেন্ট্রিক মানেটা জান। অ্যানথ্রোপোসেন্ট্রিক হচ্ছে হিউম্যান রিলেটেড যা কিছু তাকে অ্যানথ্রোপোসেন্ট্রিক বলে। এক্সাম্পল হচ্ছে কি অ্যানথ্রোপোলজি একটা সাবজেক্টের মধ্যে পড়ে, যেখানে আমরা হিউম্যানের বিভিন্ন জিনিসপত্র নিয়ে হিউম্যান রিলেটেড যা কিছু, দ্যাট ইজ অ্যানথ্রোপো, তাতে আমরা অ্যানথ্রোপো ওয়ার্ডটা পাবো, ঠিক আছে। কুড রেজিস্টার দ্য লিমিটেড প্রসেস ইন বায়োলজিক্যাল নলেজ। তো এখানে তোরা দেখতেই পাচ্ছিস এটা সিস্টেমেটিক আর মোনোমেন্টাল ডেসক্রিপশন অফ লাইফ ফর্মস ব্রট ইন আউট অফ নেসেসিটি, এগুলো থেকে কিছু আসে না। একবার জাস্ট রিডিং পড়ে নিস তোরা, আমি তাও বলে দিচ্ছি। ডিটেলড সিস্টেমের সম্পর্কে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন। দ্য বিগেস্ট স্পিন অফ সাচ স্টাডিজ ওয়াজ দ্য রিকগনাইজেশন অফ দ্য শেয়ারিং সিমিলারিটিজ অ্যামং দ্য লিভিং অর্গানিজম বোথ হরাইজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। বা দেখে এখানে একটা জিনিস বলেছে হরাইজেন্টালি আর ভার্টিক্যালি, মানে কি ধর
কোনো একটা আমি ধর এখানটাতে আমি দেখাচ্ছি যে কোনো একটা আমি এখানে জেনারেশনের একটা গ্রাফ আঁকছি। ধর এটা হচ্ছে আমাদের কি প্রথম বা প্যারেন্টাল জেনারেশন, মানে বাবা মার কথা বলছে। নেক্সট হচ্ছে F1 মানে প্রথম, তাদের মধ্যে মিটিং হয়ে যেটা হলো সেটা ফিলিয়াল, মানে আমরা ধর। তারপর আমাদের যদি নেক্সট জেনারেশন পাস হয় সেটা হচ্ছে কি F2 জেনারেশন। তো ঠিক আছে, এখানে আমি একটা ফিমেল আঁকলাম, এটা হচ্ছে কি এই দেখ এটা হচ্ছে মেল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের ফিমেল, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে আমরা কি পাবো, তো ফিমেল আর মেলের মধ্যে এখানে ক্রস হলো, মেটিং হলো, দিয়ে এখানে ধর কিছু বেবিস তৈরি হয়েছে, ঠিক আছে। বা এখানে আমি ফিলিয়াল জেনারেশনে কিছু পাচ্ছি, ধর একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। এবার এদের মধ্যে যে সিমিলারিটিস, এই ছেলে মেয়ের মধ্যে যে সিমিলারিটিস সেটা হচ্ছে কি হরাইজেন্টাল, ঠিক আছে, যেহেতু একই জেনারেশনের মধ্যে হয়েছে তাই জন্য এটাকে আমি হরাইজেন্টাল সিমিলারিটিস বলবো। আর এই যে ছেলে মেয়ের সাথে, ধর ছেলের সাথে তার মায়ের যে সিমিলারিটি, অথবা ছেলের সাথে তার বাবার যে সিমিলারিটিস, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে কি ভার্টিক্যাল। যেহেতু দুটো আলাদা জেনারেশন হয়ে গেল তাই জন্য ওটা তখন আমরা বলবো কি ভার্টিক্যাল সিমিলারিটি। মানে একই যদি আমি জেনারেশনের মধ্যে পাই তাহলে কি হবে, হরাইজেন্টাল হবে, আর যদি দুটো আলাদা জেনারেশনের মধ্যে পাই তখন তাহলে কি পাবো, এখানে ভার্টিক্যাল সিমিলারিটি পাবো। তো তোরা এখানে একটা জিনিস কর, যেটা হচ্ছে কি এই জায়গাটুকু জাস্ট হাইলাইট করে রাখ, যখন পড়বি এটা একবার তখন এখানে যেন এই জিনিসগুলো মাথায় খেলে। That all the represented day living organism are related to each other and also to all the organism that ever lived on this earth was a revelation which humbled man and led to the cultural movements and conservation of biodiversity. Normal statement, এগুলো থেকে কিছু কোয়েশ্চেন আসার মতো জিনিস নয়। In the following chapters of this unit you will get a description including the classification of animals, ঠিক আছে, ইনক্লুডিং দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস ফ্রম দ্য ট্যাক্সোনমিস্ট পার্সপেক্টিভ। ট্যাক্সোনমি একজন ট্যাক্সোনমিস্টের চোখ থেকে, মানে একজন ট্যাক্সোনমিস্ট যে ওভারভিউটা দিয়ে দেখে সেগুলো সম্পর্কে তোরা জানতে পারবি, বা ট্যাক্সোনমিক্সড কি, ট্যাক্সোনমি কি, সেগুলো সম্পর্কে এর ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে। তো ফার্স্ট চ্যাপ্টার দিয়ে চালু করছি, দেখ এখানে লেখাও আছে র্যাশনালাইজড এনসিইআরটি আমি এখানে ইউজ করছি 23-24। যাই হোক, এবারে মেন চ্যাপ্টারে যাবো। এইবার এখান থেকে মেনলি কোয়েশ্চেন চালু হয়, নিটে কোয়েশ্চেন মেনলি এখান থেকে ফ্রেম হয়, ঠিক আছে, একবার এসেওছো কোয়েশ্চেন। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সায়েন্টিস্ট অনেকে পড়ে না চলে যায়, বাট সায়েন্টিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমেই দিয়েছে দেখ আর্নেস্ট মেয়ারের সম্পর্কে, এই 4টে ইউনিটে একজন সায়েন্টিস্টের নাম পাবি বারবার, যেটা হচ্ছে কি আর্নেস্ট মেয়ার। তো দেখ প্রথমে কি বলেছে, বর্ন অন 5 জুলাই 1904, ঠিক আছে। তো এখানে কেমটন জার্মানি, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেওয়ার দরকার নেই, জাস্ট একবার রিডিং দিতে পারিস। আর্নেস্ট মেয়ার হার্ভার্ড ইউনিভার্সিটি ইভলিউশনারি বায়োলজিস্ট ছিল, হু হ্যাজ বিন কল্ড, এখানটা ইম্পর্টেন্ট, যে ডারউইন অফ 20th century, ঠিক আছে, ওয়াজ ওয়ান অফ দ্য 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট। মেয়ার জয়েন্ট হার্ভার্ড ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যান্ড এখানে রিটায়ার হয়েছে। এত এগুলো কিছু দরকার নেই, তাহলে এখানে একটা জিনিস শুধু মনে রাখিস, যেটা হচ্ছে কি একটা জিনিস শুধু মনে রাখা, যে ডারউইন অফ 20th century এবং 100 জনের মধ্যে একজন ছিল, 100 জন সায়েন্টিস্টের তালিকায় তার নামও আর কি ছিল। নেক্সট এখানে চলে দেখ আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমিরিটাস, এটা মনে রাখবি। থ্রু আউট হিজ নিয়ারলি 80 year of career, research spanned ornithology, taxonomy, zoology, evolution, systematics and the history and philosophy of biology. He almost single-handed the made of origin of the species diversity central question of evolutionary biology that it is today. He also pioneered the currently accepted definition of biological species, very very important, এই যে pioneered the currently accepted definition of biological species। এখন যে currently accepted biological species এর যে কনসেপ্টটা আছে সেটা কি, যে স্পিসিস তাদেরকে আমরা বলবো যাদের মধ্যে আমি মরফোলজিক্যালি সিমিলারিটিস পাবো, ঠিক আছে, বাইরে থেকে সিমিলারিটিস পাবো এবং তারা ইন্টারব্রিড করতে পারবে, তাদেরকে আমি স্পিসিস বলবো। তো সেই কনসেপ্টটা কে দিয়েছে, মেয়ার দিয়েছে। এবার নেক্সট হচ্ছে এটা দেখ 3 প্রাইজ পেয়েছে, কি কি পেয়েছে, ট্রিপল ক্রাউন অফ বায়োলজি বলে এর জন্য, বালজান প্রাইজ পেয়েছে, ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি পেয়েছে, অ্যান্ড দ্য ক্র্যাফুড প্রাইজ বলছে, ঠিক আছে। তো নেক্সট এটাই, এবং 100 বছর বেঁচে ছিল, চাইলে এটা মনে রাখতে পারিস, ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেগুলো আমি বললাম যে ডাটাগুলো, সেগুলো ইম্পর্টেন্ট খুব একটা নয়, শুধু মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা, যে ডারউইন অফ 20th century, বারবার কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো এই প্রথম স্লাইডে এইটুকুই ছিল, ঠিক আছে, এইখানে এই অবধি আসে। নেক্সট এবার পুরো মেইন চ্যাপ্টারে আমি ঢুকছি। দেখ
বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সরি, দ্য লিভিং ওয়ার্ল্ড রয়েছে প্রথম চ্যাপ্টার, হাউ ওয়ান্ডারফুল দ্য লিভিং ওয়ার্ল্ড। তো এখানটা সেরকম কিছু কোয়েশ্চেন নেই, একবার জাস্ট একটা রিডিং তোরা দিতে পারিস, তো আমি দিয়ে দিচ্ছি রিডিংটা, যদি কিছু ইম্পর্টেন্ট পাই আমি দাগ দিয়ে দেবো। দেখ, হাউ ওয়ান্ডারফুল দ্য লিভিং ওয়ার্ল্ড বলেছে, হাউ ওয়ান্ডারফুল দ্য লিভিং ওয়ার্ল্ড অবশ্যই অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এক্সট্রা অর্ডিনারি কিছু হ্যাবিটেট দেখতে পাচ্ছিস এখানে তোরা। তো এখানে ফ্রেশ ওয়াটার রয়েছে, গ্যালোপিং হর্স রয়েছে, মাইগ্রেটিং বার্ডস রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, অ্যাটাকিং শার্ক, ইভোক্স অজ অ্যান্ড ডিপ সেন্স অফ ওয়ান্ডার, ইকোলজিক্যাল কনফ্লিক্ট আছে, কোঅপারেশন আছে। এটার মানে কি, নিজেদের মধ্যে কি আছে, সমবায়িত বা সাম্যাবস্থা যাই বলিস না কেন, নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন আছে, ঠিক আছে, বা তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যদি আমি আরও ভালোভাবে স্পেসিফিকভাবে বলি। এবার এছাড়া এখানে দেখ বলেছে কমিউনিটি বানাচ্ছে, পপুলেশন বানাচ্ছে, তো এগুলো সম্পর্কে ইকোলজি চ্যাপ্টারে পড়বি তোরা। ইকোলজি ইউনিটটা আছে না ক্লাস 12-এর লাস্টে, সেখানে তো এখানে এগুলো সম্পর্কে জানার দরকার নেই। ইভেন দ্য মলিকিউলার ট্রাফিক ইনসাইড আ সেল, মলিকিউলার ট্রাফিক মানে কি, দেখ আমাদের বডিতে কিন্তু অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে, এবার সেই রিয়াকশনগুলো কখনো শর্টকাট অনুযায়ী হয়, আর কখনো কখনো কিন্তু অনেকগুলো স্টেপে হয়, ঠিক আছে, কখনো সার্কুলার পথ ফলো করে, কখনো আবার কীরকম দেখবো স্ট্রেট লাইন ফলো হয়, কখনো জিগজ্যাগ হয়, তো সেইগুলোই হচ্ছে মলিকিউলার ট্রাফিক। তবে একটা জিনিস বায়োমলিকুলার চ্যাপ্টারে লেখা আছে, দেখবি যে এটা খুব স্মুথ প্রসেস হয় এবং প্রত্যেকটা রিয়াকশন এনজাইমের প্রেজেন্সে হয়। এনজাইম না দিলে তো অনেক টাইম লেগে যাবে, তাই জন্য এনজাইমের অ্যাবসেন্সে কোনো রকম রিয়াকশন কিন্তু হয় না। আচ্ছা, তো এখানে দেখ, দ্য ফার্স্ট ইজ আ টেকনিক্যাল ওয়ান অ্যান্ড সিক্স অ্যান্সার হোয়াট লিভিং আস অপোজ টু আস। এখানে জাস্ট ওগুলো সম্পর্কেই বলেছে। এই যে এখানে বলেছে, দেখ একটা কোয়েশ্চেন দিয়েছে, কোথায় আছে বলতো, এই যে দ্য ফার্স্ট ইজ আ টেকনিক্যাল ওয়ান, মলিকিউলার ট্রাফিক সম্পর্কে বললো, ওটাই দিয়েছে আর কি, যে বিভিন্ন কোয়েশ্চেন আমাদের মাথায় আসে, তো তার দুটো দিক আছে, একটা ফিলোসফিক দিক আছে আর একটা বায়োলজিক্যাল দিক আছে। তো আমরা এখানে বায়োলজিক্যাল দিকটা নিয়ে আলোচনা করব, ফিলোসফিক দিকটাকে একটু সাইডে রেখে, ঠিক আছে। তো এবার এইখানে দেখবি কিছুই সেরকম কোয়েশ্চেন ফ্রেম করার মতো বিষয় নেই, তো আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। তো ডাইরেক্ট তোরা এখানে একটা কাট দিয়ে দিতে পারিস, মানে কাটা চিহ্ন দিয়ে দিতে পারিস, কোনো কোয়েশ্চেন এখান থেকে কিন্তু তোরা পাবি না নিতে। তো ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এইখান থেকে মেনলি কোয়েশ্চেন আসে, এখান থেকে মেনলি চালু চ্যাপ্টারটা। এতক্ষণ পুরোটা ইন্ট্রোডাকশন হলো, ইনিশিয়াল ইন্ট্রোডাকশন সম্পর্কে এতক্ষণ আমরা বললাম। তো দেখ এখানে বলেছে, আচ্ছা আমি ইয়েলো দিয়ে দাগ দিতে দিতে যাচ্ছি, যদি কোনো কিছু মেন ইম্পর্টেন্ট পাই আমি সেগুলোকে রেড দিয়ে হাইলাইট করবো, ঠিক আছে। দেখ, ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি আ লার্জ ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম, অবশ্যই বিট পটেড প্ল্যান্ট, মানে একটা পটেড প্ল্যান্ট, একটা গাছ বসানো আছে, আমরা বসিয়েছি, সেখানেও আমরা বিভিন্ন ডাইভার্সিটি পাবো, ইনসেক্ট, বার্ডস, ইউর পেটস অর আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, অবশ্যই এগুলো বুঝতে পারছিস। দেয়ার আর অলসো সেভারাল অর্গানিজম দ্যাট ইউ ক্যান নট সি উইথ ইউর ন্যাকেড আই, মানে ব্যাকটেরিয়াদের কথা বলছি, যাদেরকে দেখার জন্য আমার হাই পাওয়ার লো পাওয়ার মাইক্রোস্কোপের দরকার হয়, ঠিক আছে, খালি চোখে দেখতে পাবো না, বাট দে অল অ্যারাউন্ড ইউ, আমাদের চারপাশে অথচ তারা আছে, ঠিক আছে, তারাও কিন্তু অনেক বেশি ডাইভার্সিটি যুক্ত। তো ইফ ইউ আর টু ইনক্রিজ দ্য এরিয়া, যদি আমি এরিয়াটা বাড়াই, দ্যাট ইউ মেক অবজারভেশন, ধর আমি আমার চারপাশটুকুই শুধু দেখছি, তাহলে আমি একটা লিমিটেড জিনিস দেখতে পাবো। আমি যদি আরেকটু এগিয়ে আরেকটু আমার অন্য দিকগুলো দেখি, বা ধর আরও কিছু চারপাশের আমার পুরো অঞ্চলটাকে দেখি বা চারপাশের পাড়াটাকে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি ডাইভার্সিটি দেখতে পাবো, ঠিক আছে। দ্য রেঞ্জ অ্যান্ড দ্য ভ্যারাইটি অফ অর্গানিজম দ্যাট ইউ সি, সেটাও বাড়বে বলেছে যখন আমি, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পেলি, এটা একটুখানি এখানে করে নে, দাগ দিয়ে নে, যেটা হচ্ছে কি, যদি আমি এরিয়াটাকে বাড়াই, ঠিক আছে, তাহলে অবজারভেশনের এরিয়া যদি বাড়াই, ডাইভার্সিটিও কিন্তু বাড়ে। অবভিয়াসলি এই যে রেড যে দাগটা দিলাম, এই রেডটাই কিন্তু তোরা মেনলি পড়বি, এত চ্যাপ্টারে ওপরগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। তো রেডগুলো আমি বাদ বাকিটা ইয়েলো দিয়ে দেখাচ্ছি, মেন যেগুলো যেগুলো মনে রাখতে হবে সেগুলো রেড দিয়ে তোরা দাগ দে, বা যে কোনো পেন দিয়ে দাগ দে। Obviously, you were to visit a dense forest, you would probably see a much greater number and the kinds of living organism of it. অবশ্যই যদি আমরা ফরেস্টে দেখি অনেক বেশি ডাইভার্সিটি দেখতে পাবো। তো each different kind of a plant, animal, organism that you see represent a different kind of species. বিভিন্ন স্পেসিস এখানে দেখায়। তো মেনলি এবার দেখ আরেকটা যেটা ইম্পর্টেন্ট আসছে লাইন, এইটা হচ্ছে এইটা, the number of the species that we all নোন অ্যান্ড ডিসক্রাইবড রেঞ্জ কত হয়, 1.7 থেকে 1.8 মিলিয়ন হয়, যেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলবো, ঠিক আছে। যেটা নাম্বার তো শুধু বোঝায় না, যেটা টাইপটাকেও বোঝায়, দেখ নাম্বার অ্যান্ড দ্য টাইপ অফ দ্য অর্গানিজম প্রেজেন্ট অন দ্য আর্থ, ঠিক আছে। তো এখানে মেনলি হচ্ছে মনে রাখতে হবে কি, যে বায়োডাইভার্সিটি মানে কি, বায়োডাইভার্সিটি, বায়ো মানে কি লিভিং, তো ডাইভার্সিটি মানে কি বৈচিত্র্যপূর্ণ। তো এখানে কি হয়, বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ আমি এখানে লিভিং অর্গানিজম পাবো, ঠিক আছে। এখানে শুধু অ্যানিমেটেড কথাই বলা হচ্ছে। তো 1.7 থেকে 1.8 মিলিয়ন মানে কত, এটা অনেক সময় এরকমভাবে দেয়, অনেক সময় এটা এরকমভাবে এমসিকিউতে দেয়, যে 1 নম্বর অপশান ধর দিয়েছে যে 1.7 থেকে 1.8 মিলিয়ন কি রয়েছে আমাদের, অনেক সময় দেয় কোয়েশ্চেনে যে
কতগুলো আর কি বায়োডাইভার্সিটি আমাদের এখনো অবধি খুঁজে পাওয়া গেছে, বুঝে যাচ্ছে, এটা মিলিয়ন বুঝে নে। তো আরেকটা অপশানে ধর দিল এরকম যে 17 থেকে 18 লাখ, ঠিক আছে, 17 থেকে 18 লাখ। আরেকটা ধর তোকে অপশান দিল যে বোথ এ অ্যান্ড বি, আর ডিটা ধরে নে নান অফ দিস। তো এরকম দেয় যে কতগুলো থাকে, তখন কিন্তু বোথ দিতে হবে অ্যান্সার, কারণ দুটোর মানেই সেম, ঠিক আছে, ইউনিট কনভার্সন শুধু করে দিয়েছে, ঠিক আছে। তো এটা মনে রাখবি যে এটার মানে কত হয়, 17 থেকে 18 লাখ। তোরা এটা বইতে লিখে নে যে এটার মানে হচ্ছে কত, 17 থেকে 18 লাখ, ঠিক আছে। তো এখানে লিখে নে 17 থেকে 18 লাখ। এভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো টুইস্টিং করে, একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেনগুলোকে টুইস্টেড করে দেয়, ঠিক আছে। তারপরে বলেছে দেখ যে উই শুড রিমেম্বার হিয়ার, আমি আবার ইয়েলো কালারটা নিই, দেখ বলেছে উই শুড রিমেম্বার দ্যাট উই এক্সপ্লোর নিউ এরিয়া। অবশ্যই এরিয়া যদি বাড়ায়, যদি ইভেন ওল্ড ওয়ানটাকেও আমরা খুঁজি, নিউ অর্গানিজম কিন্তু বাড়তে থাকবে অবশ্যই। যে নতুনটাকে বার করলে তো আমরা বাড়াতে পারবোই, এছাড়া পুরোনোটাকেও যদি আমি দেখি তাহলে ওখান থেকে নতুন নতুন কিছু জিনিস বেরোবে। অ্যাজ স্টেটেড আর্লিয়ার দেয়ার আর মিলিয়ন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। অবশ্যই এই পৃথিবীতে মিলিয়ন লক্ষ লক্ষ আমরা কি পাবো, প্ল্যান্ট অ্যানিমাল পাবো। উই নো দ্যাট দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন আওয়ার এরিয়া বাই দেয়ার লোকাল নেমস। আমরা লোকাল নামেই তাদেরকে চিনি, ঠিক আছে। একটা গাছ ধর, আমরা লোকাল নাম আম গাছ ধর, আম গাছটাকে আমরা আম গাছ বলেই সব জায়গায় চিনি, ঠিক আছে। আম গাছটা আম গাছ নামেই সব জায়গায় পরিচিত, কিন্তু ওটা সায়েন্টিফিক নেমটা কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এক একটা জায়গায় এক এক রকম। বা কোনো একটা ধর গাছ যেটা আমাদের এরিয়াতে এক ধরনের নামে পরিচিত, যেমন কুত্রি গাছে যদি আমরা দেখি, কুত্রিকে অনেক জায়গায় তরুলি বলে। তো এরকম জিনিস হয় আর কি, যে লোকাল এরিয়া, যখন এরিয়া চেঞ্জ হয় তখন কি হয়, ওটার নামটাও বদলাতে থাকে। তো এরকম বিভিন্ন জিনিস আর কি রয়েছে। তো দিস লোকাল নেমস উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস, এই যে ইভেন উইদিন আ কান্ট্রি, এবং একটা দেশের মধ্যেও কিন্তু এটা চেঞ্জ হয়। প্রবাবলি ইউ উইড রিকগনাইজ দ্যাট দ্য কনফিউশন দ্যাট উড বি ক্রিয়েটেড ইফ উই ডিড নট ফাইন্ড ওয়েজ অ্যান্ড মিনস টু টক টু ইচ আদার টু রেফার দ্য অর্গানিজম উই আর টকিং অ্যাবাউট। মানে বলছে যে এরকম যদি হয়, এক একটা জিনিসের যদি এক এক রকম নাম এক এক জায়গায় হয়, তাহলে ধর তুই আর আমি কথা বলছি একই একটা কোনো গাছের সম্পর্কে, কিন্তু আমরা দুজনেই বুঝতে পারছি না যে গাছটা দু জায়গায় দুরকম নাম, তুই এক নামে বলছিস আমি এক নামে বলছি, কিন্তু গাছটা কিন্তু সেম গাছ, কিন্তু আমরা কথা বলার সময় এটা বুঝতেই পারছি না যে আমরা সেম গাছ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আমাদের কাছে মনে হচ্ছে যে দুটো আলাদা গাছ। তাই জন্য কি দরকার, একটা স্পেসিফিক নাম দরকার, যেটাকে এখানে বলবে বা সায়েন্টিফিক নেম বা বায়োলজিক্যাল নেম, ঠিক আছে, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো হেন্স দেয়ার ইজ আ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ লিভিং অর্গানিজম সাচ দ্যাট আ পার্টিকুলার অর্গানিজম ইজ নোন বাই দ্য সেম নেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাই জন্যই দরকার যে একটা গাছকে বা একটা অ্যানিমালকে সারা পৃথিবীতে একটা নামেই চেনা হোক, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ এনিথিং, সেটা কোথা থেকে তৈরি হয়েছে, কোথাকার গাছ, কে বলছে, তার উপর ভিত্তি না করে, ঠিক আছে। একটা গাছ মানে সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা একই নামে চিনবো, ঠিক আছে। তো এই প্রসেসটাকে নোমেনক্লেচার বলে, এই প্রসেসটাকে কি বলে, নোমেনক্লেচার বলে। তো তোরা এই জায়গাটা একটু হাইলাইট করে নে, এইটা ইম্পর্টেন্ট। দেখ দেখ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা। হেন্স দেয়ার ইজ আ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ লিভিং অর্গানিজম, এই যে এটাকে আমরা নোমেনক্লেচার বলছি। অবভিয়াসলি নোমেনক্লেচার অফ দ্য নেমিং ইজ অনলি পসিবল ওয়েন দ্য অর্গানিজম ডেসক্রাইব কারেক্টলি অ্যান্ড উই নো দ্যাট দ্য অর্গানিজম নেম ইজ অ্যাটাচ টু ইট। তাই জন্য প্রথম কোনটা বলতো, এটা এই যে লিখেছে এখানে, এটা কনফিউজ করার জন্য লিখেছে আসলে। এটা থেকে এবার কোয়েশ্চেন দিয়ে দেয় নিটে যে কোন স্টেপটা আগে, আইডেন্টিফিকেশন আগে না নোমেনক্লেচার আগে। এই যেখানে লিখেছে অবভিয়াসলি নোমেনক্লেচার তখনই পসিবল, অনলি পসিবল যখন অর্গানিজমটাকে আমরা আইডেন্টিফাই করছি কারেক্টলি। তার মানে প্রথমে আইডেন্টিফিকেশন হয়, সোজা কথা, তারপরে নোমেনক্লেচার হয়, ঠিক আছে, এই স্টেপটা অনুযায়ী। এটাকেও ঘুরিয়েছে কিরকমভাবে একটু দেখে রাখ, এই দেখ। অ্যাকচুয়াল প্রথমে কি হয় বলতো, অ্যাকচুয়াল প্রথমে আমি যদি হায়ারার্কিটা দেখি, প্রথমে হয় কি ক্যারেক্টারাইজেশন। ধর কোনো একটা জিনিসকে তুই দেখেছিস, কোনো একটা ধর প্রাণীকে দেখেছিস, তাকে তুই আগে ক্যারেক্টারাইজড করবি, যে দুটো কান আছে, চারটে পা আছে, অথবা এর দুটো কান আছে, দুটো পা আছে, ঠিক আছে, এরকম করে আগে ক্যারেক্টারাইজ করবি যেটা কি জিনিসের মধ্যে পড়ে। তারপর তুই চিনতে পারবি, মানে ওটা আইডেন্টিফাই করলি, তাই জন্য তারপরে হবে আইডেন্টিফিকেশন। তারপরে কি হয়, ওটাকে কি করবি, ক্লাসিফাই করবি, যে আচ্ছা এটা এর মধ্যে পড়ে, তার মানে এটা ক্লাসিফিকেশন হলো। 4 নাম্বার স্টেপে ওটা গিয়ে নমেনক্লেচার আসে। তো 4টে স্টেপ ফলো হয়, সেটাকে এনসিইআরটি এখানে কি করেছে, এনসিইআরটি এখানে ইচ্ছা করে ওটাকে ঘুরিয়ে লিখে রেখেছে, যাতে সবাই ভাবে আগে নমেনক্লেচার তারপর আইডেন্টিফিকেশন, ঠিক আছে, কিন্তু আসল তা নয়। এই লাইনটা যদি কেউ একদম মন দিয়ে পড়ে, যে নোমেনক্লেচার অর দ্য নেমিং ইজ অনলি পসিবল ওয়েন দ্য অর্গানিজম ইজ ডিসক্রাইবড কারেক্টলি অ্যান্ড উই নো টু হোয়াট অর্গানিজম দ্য নেম ইজ অ্যাটাচ টু, সেটাকে আমি আইডেন্টিফিকেশন বলছি।
ঠিক আছে, তো সবার প্রথমে কি হয়ে যাবে, আইডেন্টিফিকেশন, এটা 1 নাম্বার স্টেপ। এই অনুযায়ী যদি আমি দেখি, তারপর 2, এরপরে তো আরও 4টে স্টেপ, সেগুলো একবার আমি বলে দেবো। দেখ তারপর কি রয়েছে দেখ এখানে, তারপর রয়েছে in order to facilitate the study naming of scientists have established procedure to assign scientific name to each known organism. This is কি বলেছে, দিস ইজ অ্যাকসেপ্টেবল টু বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো গাছেদের জন্য এবার কোনটা ব্যবহার হয় দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল ফর্ম কি পুরোটা ইম্পর্টেন্ট এখানে মনে রাখবি, যে গাছেদের জন্য কি ব্যবহার হচ্ছে আর এদের জন্য কি ব্যবহার হচ্ছে, অ্যানিমালদের জন্য কি ব্যবহার হচ্ছে। এই যে আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এটা কোয়েশ্চেন। ইউ মে আস্ক হাউ আর দ্য অ্যানিমালস নেম, অ্যানিমালের জন্য কোনটা, আইসিজেডএন ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। দুটো বই যেটার মধ্যে প্ল্যান্ট আর অ্যানিমাল সম্পর্কে নমেনক্লেচারের পুরো একদম তথ্য দেওয়া আছে, A to Z দেওয়া আছে। দ্য সাইন্টিফিক নেমস এনশিওর দ্যাট ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম। ঠিক আছে, ডেসক্রিপশন অফ এনি অর্গানিজম শুড এনেবল দ্য পিপল ইন এনি পার্ট অফ ওয়ার্ল্ড টু অ্যারাইভ অ্যাট দ্য সেম নেম। তো এখানে এমনভাবে ডেসক্রিপশন দেওয়া আছে যে সবাই একই নামে আর কি উপনীত হবে, সবাই একই নামে গিয়ে দাঁড়াবে যে হ্যাঁ এইটা এই গাছের নাম, এটা এই গাছ, সে যেখান থেকেই হোক না কেন। দে অলসো এনশিওর দ্যাট সাচ আ নেম হ্যাজ নট বিন ইউজড ফর এনি আদার নোন অর্গানিজম, এবং এটাও এনশিওর করে যে একই নাম যেন অন্য কারোর আর না থাকে। ঠিক আছে, এক্সক্লুসিভ নেম আর কি, ইউনিক নেম একদম। তারপরে কি বলেছে, বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল টু প্রোভাইড সায়েন্টিফিক নেম টু নোন অর্গানিজম। এবার দেখ, এবার মেন এখানগুলো একটু মনে রাখ, যে বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালগুলো ফলো করে এবং সায়েন্টিফিক নেমগুলোকে ফলো করে। তো কি রয়েছে দেখ, জেনারিক নেম রয়েছে, স্পেসিফিক এপিথেট এখানে রয়েছে। ঠিক আছে, তো দিস সিস্টেম অফ প্রোভাইডিং আ নেম উইথ 2 কম্পোনেন্ট, যেটাকে আমি বায়োলজিক্যাল নমেনক্লেচার বলবো। ঠিক আছে, তো নেমিং অফ দ্য সিস্টেম অফ ক্যারোলাস লিনিয়াস এখানে ব্যবহার করছে, প্র্যাকটিসড বাই দ্য বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। বায়োনমিয়াল নমেনক্লেচার তাহলে কে দিয়েছে, লিনিয়াস দিয়েছে, এটা মনে রাখবি, এই যে ক্যারোলাস লিনিয়াস বলেই দিচ্ছে, এবং দুটো এর পার্ট হয়, একটা জেনারিক ওয়ার্ড আর একটা স্পেসিফিক ওয়ার্ড। ঠিক আছে, তারপর দেখ, তারপরে বলেছে দিস নেমিং সিস্টেম ইউজিং আ 2 ওয়ার্ড ফরম্যাট, যেটাকে কি বলে, বায়োনমিয়াল নোমেনক্লেচার বলে। তো একটা এক্সাম্পল দিয়েছে ম্যানজিফেরা ইন্ডিকা। ঠিক আছে, এক্সাম্পল কি দিয়েছে, এক্সাম্পল দিয়েছে ম্যানজিফেরা ইন্ডিকা, এই যে ম্যানজিফেরা ইন্ডিকা, তাহলে জেনারিক নেম এটা এখানে হাইলাইট কর, বায়োনমিয়াল নোমেনক্লেচারটা কর, ক্যারোলাস লিনিয়াস কর। কে করেছে প্রথম অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে, ক্যারোলাস লিনিয়াস করেছে। লেট আস সি হাউ ইজ দ্য বায়োলজিক্যাল নেম গিভেন টু আ অর্গানিজম। দেখ প্রথমে এখানে দিয়েছে যে বায়োলজিক্যাল নেমস, প্রথম স্টেপ দেখ, এটা প্রথম স্টেপ কোনটা রয়েছে আমাদের, এইটা। বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন, কিসে হয়, ল্যাটিনে হয়, রিটেন ইন ইটালিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যাজ ইট ইজ লাইনটা মনে রাখ, স্টার মার্ক করে দিলাম আমি, যে এই লাইনটা একদম যেন মনে থাকে। বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি কিসে হয়, ল্যাটিনে হয়, কিন্তু লেখা হয় কিসে, ইটালিক্সে। এবার বলেছে দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন, মানে সে বাংলা থেকেও যদি উদ্ভব হয় বা উর্দু থেকেও যদি উদ্ভব হয়, যা কিছু থেকে হয় হোক না কেন, তাদেরকে ল্যাটিনেই কনভার্ট করতে হবে। অর ডিরাইভড ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন, কোথা থেকে আসছে সেটা ম্যাটার করে না, তাদেরকে আমরা ল্যাটিনাইজড করব। দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম কি বোঝায়, অবশ্যই জানি সেটা জিনাস বোঝায়, অ্যান্ড সেকেন্ড কি বোঝায়, স্পেসিফিক এপিথেট বোঝায়। বোথ দ্য ওয়ার্ডস ইন বায়োলজিক্যাল নেমস, এবার কোনটা জিনাস কোনটা স্পেসিস দেয়, দেখ ম্যাঙ্গিফেরা ইন্ডিকায় ম্যানজিফেরা জিনাস, ইন্ডিকা হচ্ছে স্পেসিফিক এপিথেট, দুটোর মাঝে কিন্তু গ্যাপ থাকে। জিনাসটা সবসময় দেখবি ক্যাপিটাল দিয়ে চালু হচ্ছে, আর এটা সবসময় স্পেসিফিকটা এপিথেটটা সবসময় স্মল দিয়ে চালু হচ্ছে। যদি আমরা নিজেরা লিখি তখন নিচে কি করবো, ওটা আন্ডারলাইন করবো, দুটো আলাদা আলাদা আন্ডারলাইন করবো, একসাথে করবো না। ঠিক আছে, তো বোথ দ্য ওয়ার্ডস ইন আ বায়োলজিক্যাল নেম when handwritten are separately underlined and printed in italics to indicate their Latin origin, ধর আমরা প্রিন্ট করছি, তখন ওদেরকে আমরা ইটালিক্সে প্রিন্ট করবো। ওই জন্য দেখ এখানে যে ম্যান্ডিফেরা লেখা আছে না, এই যে রেড দিয়ে যেটা আমি সার্কেল করছি, দেখ এই যে এটা দেখ এখানে একটু বেঁকিয়ে লেখা আছে, এটা অনেকটা সোজা লিখেছে, এটা সোজা লিখেছে কিন্তু আর একটু বেঁকানো হয় আর কি, ওটা দেখতে স্লাইটলি একটু টিল্টেড হয়। যাই হোক, তারপর দেখ 4 নাম্বার স্টেপ যেটা দিয়েছে, 4 নাম্বার যে স্টেপটা দিয়েছে সেটা কি রয়েছে আমাদের, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জিনাস। ঠিক আছে, স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, বলেই দিলাম। স্পেসিফিক এপিথেট স্টার্টস উইথ আ স্মল লেটার। ঠিক আছে, ইট ক্যান বি ইলাস্ট্রেটেড উইথ দ্য এক্সাম্পল ম্যানজিফেরা ইন্ডিকা। ঠিক আছে, তারপর দেখ নেম দ্য অথার, ধর লিনিয়াস আবিষ্কার করেছে, তো লিনিয়াসের LI-NNটা স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশে যেমন হয় সেরকম লিখবো, এবং এটার নিচে কোনো রকম কিন্তু
আন্ডারলাইন দেওয়া হবে না। তো কি লিখবো, ম্যানজিফেরা ইন্ডিকা, এখানে শুধু এরকম লিখে দিবি LINN লিন, এবং এলটা অবশ্যই বড় হাতের হয়। এটা হচ্ছে কি অথার সিটেশন বলে। তো দেখ এখানে কি দিয়েছে, এখানে বলেছে নেম অফ দ্য অথার অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অ্যান্ড রিটেন ইন অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম। ওই যে লিনিয়াসের লিনিয়াসটা লিখলাম না, শুধু লিন লিখবো, LINN, ঠিক আছে, LINN। তো ইট ইজ নেসেসারি টু ডিভাইস নেম অফ দ্য লিভিং অর্গান, এখানে কি বলেছে দেখ, তারপরে বলেছে যে ইট ইন্ডিকেটস দ্যাট দ্য স্পেসিস ওয়াজ ফার্স্ট ডিসক্রাইব বাই দ্য লিনিয়াস। সিন্স ইট ইজ ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, ইট ইজ নেসেসারি টু ডিভাইস সাম মিনস টু মেক দিস পসিবল। দ্য প্রসেস ইজ কল্ড ক্লাসিফিকেশন। এবার ক্লাসিফিকেশনে আসছে। ক্লাসিফিকেশন হচ্ছে কি, দ্য প্রসেস বাই উইচ anything is grouped into convenient categories based on some easily observable characters. Convenient categories মানে উপযুক্ত ক্যাটাগরিতে আমরা রাখবো, ইজিলি কিছু অবজারভেবল ক্যারেক্টারের মাধ্যমে। যেমন উই ইজিলি recognize the groups such as plant and animal or dogs, cats or insect. The moment we use any of these terms, we associate certain characters with the organism in that group. Okay, তো হোয়াট ইমেজ ডু ইউ সি ওয়েন ইউ থিঙ্ক অফ আ ডগ, বলছো যখন একটা আমরা কুকুর দেখি আমরা বুঝতে পারি যে কুকুরটা কোন গ্রুপের মধ্যে পড়ে। ধর কোনো একটা অ্যালসিশিয়ান কুকুর দেখলি তো মাথায় আসবে যে অ্যালসিশিয়ান, ঠিক আছে, বা কোনো একটা ল্যাব্রেটার দেখা হলো তো ল্যাব্রেটার, এটা মাথায় কিন্তু আসে। তো আমরা বুঝতে পারলাম, আলাদা করে ক্লাসিফাই করলাম। বা কুকুর আর বিড়াল দেখলি তুই বুঝতে পারবি আলাদা করে যে কোনটা কুকুর কোনটা বিড়াল। তো এটাকে কনভিনিয়েন্ট ক্যাটাগরিজে অন্তর্ভুক্ত করা বলে। Obviously each one of us will see dogs and not cats. Now if we are to think of Alsatians, এই যে এক্সাম্পলটা দিয়েছে দেখ, we know that what we are talking about. Similarly suppose we were to say mammals, যদি আমরা ম্যামেলসের কথা বলি, আমরা হিউম্যান, আমরাও ম্যামেলস, তো আমাদের বডির যা কিছু বৈশিষ্ট্য সেগুলো আমাদের মাথায় আসবে। একটা কি থাকবে, আমাদের ম্যামেলসের মেন বৈশিষ্ট্য কোনটা, ম্যামালসের মেন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বডিতে হেয়ার থাকবে, ঠিক আছে, ম্যামারি গ্ল্যান্ডস থাকবে, এছাড়া কি থাকবে, এক্সটার্নাল ইয়ার থাকবে যেটাকে পিনা বলে, ঠিক আছে। তো এইগুলো থাকবে। তো লাইক ওয়াইজ ইন প্ল্যান্টস যদি আমরা হুইটের কথা বলি তখন আমাদের মনে পড়বে যে হুইট, আচ্ছা হুইট মানে হচ্ছে মনোকট একটা গাছ, ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো হয়ে থাকে ধান খেতে, আমাদের গমের জন্য গম, তো হুইট মানে কি গম, তো অনেকগুলো একসাথে হয়ে থাকবে, সরু সরু পাতলা পাতলা গাছ, এই জিনিসগুলো আমাদের মাথায় অটোমেটিক্যালি মাথায় পিকচারটা আমাদের চোখের সামনে ভাসবে। তো সেটাই বলেছে। এছাড়া বলেছে দেখ ডগ, ক্যাট, ম্যামেল, হুইট, rice, plants, animals, etc. are convenient categories we use to study the organism. The scientific term for these categories is taxa. তো এক একটা জিনিস দেখ, আমরা বললাম কি ডগ বললাম, আমরা কি কি তাহলে বললাম, আমরা কি কি বললাম দেখ, আমরা বললাম যে ডগ, আমরা ক্যাট বললাম, এছাড়া আমরা কিছু প্ল্যান্টের নাম করলাম, আমরা অ্যানিম্যালের নাম করলাম। তো এই সমস্ত কিছু হচ্ছে কি ট্যাক্সা, ট্যাক্সা এগুলো, ঠিক আছে, এক এক ধরনের ট্যাক্সা। তারপরে দেখ, here you must recognize that the taxa can indicate categories at different level, আলাদা আলাদা লেভেল। যেমন ডগ কি বোঝায়, একটা কুকুরকে বোঝায়। অ্যানিমাল কি বোঝায়, অ্যানিমাল সমগ্র অ্যানিমালের যে জাতটা সেইটাকে বোঝাচ্ছে, একদম গ্রুপিংটাকে বোঝাচ্ছে। আর ডগ আলাদা আলাদা করে, ডগ, কুকুর, বিড়াল, এগুলো আমরা আলাদা আলাদা করে স্পেসিস বোঝাচ্ছি। আর অ্যানিমাল বলতে এদের সবাইকে নিয়ে যত অ্যানিমাল আছে সবকে বোঝাচ্ছে। তো ডিফারেন্ট লেভেলটা তো ডিফারেন্ট হলো না। তো প্ল্যান্ট রয়েছে অলসো ফ্রম আ ট্যাক্সা, which is also a taxa. Similarly animal, mammal, dog, all are taxa. But you know that a dog is a mammal. অবশ্যই ডগ হচ্ছে ম্যামেল, and mammals are animals, এবং তারা হচ্ছে animals. Therefore animals, mammals, dogs represent taxa at different level, যেটা বললাম ওটাই, ঠিক আছে। তারপর দেখ, তারপরে চলে আসছে এবার ট্যাক্সোনমি, একটা নতুন টপিক ট্যাক্সোনমি, যেটার মধ্যে হায়ারার্কি পড়বি তোরা বিভিন্ন রকমের। তো সেটা সম্পর্কে একটু দেখে নে। ট্যাক্সোনমি পড়বি, তারপরে দেখবি তোরা সিস্টেমেটিক্স আছে, ঠিক আছে। তো দেখ, hence based on the characters all the living organism can be classified into different taxa. এই প্রসেসটাকে ট্যাক্সোনমি বলে। এক্সটার্নাল ইন্টারনাল ফিচার আমরা এর মধ্যে দেখব। তার মধ্যে দেখব যে সেলটা কীরকম, এই যে বলেছেন অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অফ সেল। সেল মানে কি, সেল মানে হচ্ছে আমাদের বডি যে সব থেকে ছোট জিনিসটা দিয়ে তৈরি, যেটা ইন্ডিপেন্ডেন্টলিও লিভিং। যেমন ইউনিসেলুলার একটা জিনিস, ইউনিসেলুলার ওয়ার্ড মানে হচ্ছে কি তার বডিতে একটাই সেল। আমরা মাল্টিসেলুলার, আমাদের বডিতে অনেক সেল। তো ওটাকেই বলেছে। বা সেলের তো স্ট্রাকচার হয়, কোনোটা প্রোক্যারিওটিক হয়, কোনোটা ইউক্যারিওটিক হয়, সেইটাই বলেছে, টাইপটা বলেছে। ডেভেলপমেন্ট প্রসেস, কোনটা কিভাবে ডেভেলপ করছে সেটা। ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজম আর এসেনশিয়াল, মানে একটা প্রাণী, ধর মানুষ,
আমরা ইকোলজির সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি, আমরা কিভাবে ইকোলজির ভালো জিনিসগুলো খারাপ জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করছি। তো সেইটাকে বলছে ইন্টারঅ্যাকশন বা ইকোলজিক্যাল ইনফরমেশন। কিভাবে একটা প্রাণী বা প্ল্যান্ট যাই বলিস না কেন ইকোলজির সাথে ইন্টারঅ্যাক্ট করে, অ্যান্ড ফ্রম দ্য বেসিস অফ দ্য মডার্ন ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ। ঠিক আছে, তো এটা মডার্ন ট্যাক্সোনমিক্যাল স্টাডিজের মধ্যে পড়ে। একটা জিনিস মনে রাখবি, এই যে লিখেছে এখানে ইন্টারনাল ফিচার, এই যে ইন্টারনাল ফিচার, ঠিক আছে, ইন্টারনাল যেখানেই থাকবে সেগুলো হচ্ছে সব মডার্নের মধ্যে পড়ে। আগেকার দিনে মানুষ কি করতো, শুধু বাইরেগুলো নিয়ে আলোচনা করতো, যেটা হচ্ছে এক্সটার্নাল, বাইরে উপর দেখেই চর্চা করতো, তো সেটাকে বলেছে কি এক্সটার্নাল। এখনকার কিন্তু দিন মডার্ন, এখন শুধু মানুষ বাইরেটা দেখে না, এখন কিন্তু ইন্টারনাল জিনিসগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে, কোন একটা জিনিসের একটা দুটো ওভারভিউ থাকবে, একটা কি দেখবো আমরা উপর থেকে যেটা দেখে বুঝবো সেটা, আর একটা ইন্টারনাল কিছু কারণ আছে। তো এখনকার দিনে কিন্তু মডার্ন ভিউ যেটা, সেটা হচ্ছে ইন্টারনালটাকেও আগে বোঝা, তারপর কোনো একটা জিনিসকে নিয়ে চর্চা করা। তো ওটাকেই বলেছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, দুটো জিনিসের কনসেপ্ট এখানে রয়েছে। নেক্সট বলেছে কি এখানে হেন্স, দেখ হেন্স ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নমেনক্লেচার আর দ্য প্রসেস দ্যাট আর বেসিক টু ট্যাক্সোনমি, যেটা আমি এর আগেই বলে দিয়েছি। ঠিক আছে, যেটা আমি এর আগেই তোদেরকে বলেছি যে একটা যখন কোনো জিনিসকে আমি ক্লাসিফাই করব, তার জন্য আমাকে 4টে বেসিস নিয়ে ভাবতে হবে। একটা ক্যারেক্টারিস্টিক, এই যে ক্যারেক্টারিস্টিক বা ক্যারেক্টারাইজেশন, নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন, তারপর ক্লাসিফিকেশন, তারপর নমেনক্লেচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেয় কারেক্ট সিকোয়েন্স সাজাতে দেয়। ঠিক আছে, বা কি বলে এটাকে, ম্যাচ দ্য কারেক্ট সিকোয়েন্স, বা বলা যেতে পারে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স। ঠিক আছে, দিয়ে এরকম ঘুরিয়ে দেয় যে কখনো ক্যারেক্টারাইজেশনটাকে পিছনে দিয়ে দিল, কখনো আইডেন্টিফিকেশনকে আগে আনলো, কিন্তু অ্যাকচুয়াল কি হয়, অ্যাকচুয়াল হয়ে যায় যেটা ক্যারেক্টারাইজেশন, তারপর আইডেন্টিফিকেশন, তারপর ক্লাসিফিকেশন, তারপর নমেনক্লেচার। তো দেখ, ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ, হিউম্যান বিংস হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ফর নোয়িং মোর অ্যান্ড মোর। অবশ্যই সবসময় মানুষ কি চায়, হিউম্যান বিং সবসময় বেশি জানতে চায় অ্যাবাউট ভেরিয়াস কাইন্ড অফ অর্গানিজম। ঠিক আছে, পার্টিকুলারলি উইথ রেফারেন্স টু দেয়ার ওন ইউজ। পার্টিকুলারলি রেফারেন্স টু দেয়ার ওন ইউজ মানে হচ্ছে কি, হিউম্যান হচ্ছে কি খুব সেলফিশ, যেহেতু স্বার্থপর যেহেতু মানুষ, তো কোনো একটা জিনিস যদি দেখে, ঠিক আছে, সেইটাকে নিজের কাজে কিভাবে ব্যবহার করা যায় এটা তাদের মাথায় সবার প্রথমে আসে। ঠিক আছে, তারপর সে দেখে যে এটা নেচারে লাগলো কি না লাগলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ঘামানোর দরকারই নেই। তো দেখে ওটাই যে পার্টিকুলারলি উইথ রেফারেন্স টু দেয়ার ওন ইউজ, নিজেদের কাজে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেইটাই আমরা আগে দেখে থাকি। তো সেটাই বলেছে ইন আর্লি ডেজ হিউম্যান বিংস নিডেড টু ফাইন্ড সোর্সেস ফর দেয়ার বেসিক নিড। মানে আগেকার দিনে মানুষ খাবার, এই যে ফুড, ক্লোথিং, শেল্টারের জন্যই মেনলি আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে খাবার, থাকার জিনিস, যে থাকার আশ্রয় সেইটা, আর যতটুকু দরকার ততটুকু ক্লোথিং, যতটা প্রয়োজন মানে যতটা বাঁচার জন্য দরকার সেটা নিয়েই ভাবতো। এখন কি করছে যে প্রত্যেকটা জিনিসের কি দেখছে, শুধু নিজেরটা কিভাবে ব্যবহার করা যায়, ওখান থেকে আমি নিজে কিভাবে লাভ পাবো, নিজে কিভাবে সুবিধা পাবো সেটা দেখছে। তো সেটাই এখানে বলেছে। হেন্স দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন আর বেসড অন দ্য ইউজেস অফ দ্য অর্গানিজম। তাই জন্য এটাও খুব ইম্পর্টেন্ট, এটা বারবার কোয়েশ্চেন আসে যে আর্লিয়েস্টটা কিসের বেসিসে ছিল। আর্লিয়েস্ট হচ্ছে কোন একটা জিনিসের ইউজ কিরকম সেটা ছিল, যে একটা জিনিসকে আমি কিভাবে ব্যবহার করতে পারি সেটা, আর ডিসইউজ। ঠিক আছে, ইউজ ডিসইউজ দুটোকে নিয়ে কিন্তু আগেকার দিনে মানুষরা দেখতো। তো এটা অনেক সময় কোয়েশ্চেন দেয় যে একদম আর্লিয়েস্ট সবার প্রথমে মানুষ দেখতো যে ইউজ আর ডিসইউজের সম্পর্কে। ঠিক আছে, ইউজ আর ডিসইউজের সম্পর্কে দেখতো। যাই হোক, তো এটা আমি এখানে দেখ মুছে দিচ্ছি, এই অবধি এটা বললাম। এবার দেখ নেক্সট প্যারাগ্রাফটা, তাহলে ইম্পর্টেন্ট এটা মনে রাখিস যে ইউজেস আর ডিসইউজ সম্পর্কে। এবার আছে একটা নতুন টপিক, সিস্টেমেটিক্স। এটা সম্পর্কে একটু বলে দিই আগে আমি, যে ট্যাক্সোনমি এতক্ষণ দেখলি, মডার্ন ট্যাক্সোনমি দেখলি, এর মধ্যে একটা নতুন ওয়ার্ড আমি অ্যাড করছি, যেটা ইভলিউশনারি রিলেশনশিপ। ধর কোনো একটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের মা বাবা, আমরা, আমাদের নেক্সট জেনারেশন, ঠিক আছে, এদের মধ্যে কি হয়, একটা ইভলিউশনারি রিলেশনশিপ আছে। অর্থাৎ কিছু না কিছু কোথাও না কোথাও গিয়ে সিমিলারিটিস আমি পাবো, ডিএনএ স্ট্রাকচারে পাবো, আমাদের বডির সেলে পাবো। তো এটাকেই বলে ইভলিউশনারি রিলেশনশিপ, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, পেডিগ্রিটাকে অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকেই বলে ইভলিউশনারি রিলেশনশিপ। বা আমরা আমাদের আগের যে বৈশিষ্ট্য, মানে আমরা আমাদের যদি আগের আদিম মানুষের সাথে তো আমরা আমাদের অনেক ট্রেটের মিল পেয়েছি, সেখান থেকে আমরা বিবর্তন হতে হতে আজকের এই মানুষে এসেছি। তো ওটাকেই বলে ইভলিউশনারি রিলেশনশিপ। অর্থাৎ কি পরিমাণ আমি বৈশিষ্ট্যের মিলটা আগে পেতাম, এখন কিটা পাচ্ছি, এরপরে আমি কিরকম পাবো, এটা হচ্ছে ইভলিউশনারি পুরো যে চেনটা, এটাকে বলে ইভলিউশনারি রিলেশনশিপের চেন। তো এইটাই যখন অ্যাড হয়ে যায় ট্যাক্সোনমির সাথে, তখন একটু হায়ার ফর্মে এটা যাচ্ছে, মানে আরও ভালো হচ্ছে। তো ওটাকে সিস্টেমেটিক্স বলে। এবং তাদের মধ্যে অবশ্যই রিলেশনশিপগুলো কীরকম সেটা। তো হিউম্যান বিংস, এখানটা আমি দেখ ইরেজ করে দিচ্ছি,
দেখ এখানে কি বলেছে ওটাই বলবে যেটা আমি লিখেছি বললাম। হিউম্যান বিংস ওয়ার সিন্স লং নট অনলি ইন্টারেস্টেড ইন নোয়িং মোর অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজম অ্যান্ড দেয়ার ডাইভার্সিটিস বাট অলসো দ্য রিলেশনশিপ অ্যামং দেম। বলে যে হিউম্যান বিংস শুধুমাত্র নতুন নতুন যে অর্গানিজম আবিষ্কার করছে তাই নয়, তাদের মধ্যে কি রিলেশন নিজেদের মধ্যে সেটা আবিষ্কার করছে, এবং কি হচ্ছে এবং সেটা কিভাবে কাজে লাগে সেটা, তাদের কি বৈচিত্র্য সেগুলো সম্পর্কেও জানছে। তো এই ব্রাঞ্চটাকে বলবো সিস্টেমেটিক্স। ঠিক আছে, দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স কথাটার মধ্যে আছে ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে এসছে, ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে কথাটা এসছে, যেটা মানে কি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। এই যেগুলো দাগ দিয়েছে অ্যাজ ইট ইজ মনে রাখবি, এগুলো অ্যাজ ইট ইজ মনে রাখবি, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম, অর্গানিজমদের সিস্টেমেটিকলি আমি কিভাবে অ্যারেঞ্জ করবো সেইটা। লিনিয়াস একটা বই লিখেছিল, নাম কি সিস্টেমা নেচারি, তো এই লিনিয়াস বলেছে সিস্টেমা নেচারি যে বইটা রয়েছে অ্যাজ দ্য টাইটেল অফ হিজ পাবলিকেশন। ঠিক আছে, দ্য স্কোপ অফ সিস্টেমেটিক ওয়াজ লেটার এনলার্জড টু ইনক্লুড দ্য, এবার এর মধ্যে কি কি আছে দেখ, আইডেন্টিফিকেশন আছে, নমেনক্লেচার আছে, ক্লাসিফিকেশন তো আছে, এবং নেক্সট একদম লাস্ট লাইন কিন্তু বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে কি সিস্টেমেটিক্স টেক্স ইনটু অ্যাকাউন্ট ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন অর্গানিজম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, এটা থেকে বারবার কোয়েশ্চেন আছে, এবং ধরে রাখ সিস্টেমেটিক্স থেকে কোয়েশ্চেন যদি দেয় 100% এই লাইনটা দেবেই, 100% এই লাইনটা দেবেই, যে ইভলিউশনারি অ্যাকাউন্ট, ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন দেম কিতে আমরা পাই, ট্যাক্সোনমিতে পাই, মডার্ন ট্যাক্সোনমিতে পাই, নাকি সিস্টেমেটিক্সে পাই, না নান অফ দিস, কোনোটাতেই পাই না, আনসার হবে সিস্টেমেটিক্স। ঠিক আছে, তো এই অবধি দেখ, এই অবধি আমি বললাম, পুরোটা বলে দিলাম যে কী রকমভাবে নাম নোমেনক্লেচার হয়। ঠিক আছে, কী কী বললাম দেখ একবার। একদম সবার প্রথমে আমি কি বলেছিলাম যে ইনঅ্যানিমেট অ্যানিমেট মানে কি, তারপরে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ যেটা সেটা বললাম, তারপর হরাইজন্টাল ভার্টিক্যাল সেই কনসেপ্টটা বললাম। ঠিক আছে, যদি এখানে কিছু বুঝতে না পারিস অবশ্যই তোরা কমেন্ট করবি, আমি অবশ্যই এটা ক্লিয়ার করে দেবো, আবার পরের ভিডিওতে ক্লিয়ার করব। তো এখানে দেখ আর্নেস্ট মেয়ারের সম্পর্কে যে লাইনগুলো দরকার সেগুলো আমি হাইলাইট করেছি, যে বাদবাকি যেগুলো আমি হাইলাইট করিনি এগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, এগুলো এগুলো একদম ডাটা বেসড, তো এগুলো থেকে কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন করার মতো জায়গা অনেক কিছু আছে এগুলো থেকে। তো এখানে পুরো কাট করে দে, এটা কিচ্ছু নেই। এখানে যে রেড যেগুলো সেগুলো শুধুমাত্র পড়বি, ইয়েলোগুলো পড়ার দরকার নেই, রেডগুলোকে হাইলাইট কর, ইয়েলোগুলো শুধু নর্মাল আমরা জানি এগুলো কি, এই লাইনগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি, অলরেডি নন আমাদের চারপাশে কি হয় এই হয়, তো মিলিয়নস অফ সেল দিয়ে তৈরি প্ল্যান্ট অ্যানিম্যাল রয়েছে এইগুলো সম্পর্কে বলেছে। ঠিক আছে, রেডগুলো হচ্ছে মেনলি পড়তে হবে, এবং এগুলো থেকেই কোয়েশ্চেন আসবে, এগুলো 100% কোয়েশ্চেন আসবে এগুলো থেকে। তো দেখ এখানে তো ওরা বায়োনমিয়াল নোমেনক্লেচার পেলি, জিনাস আর স্পেসিফিক এপিথেট সম্পর্কে বললাম, 4টে রুল বললাম কি কি হয়। এছাড়া দেখলে তোরা ট্যাক্সা কাকে বলে, সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে ক্যারেক্টারাইজেশন, তারপর আইডেন্টিফিকেশন, তারপর নোমেনক্লেচার, সরি ক্লাসিফিকেশন, লাস্টে নোমেনক্লেচার। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো মনে রাখার মতো জিনিস আমি সব দাগ দিয়ে দিয়েছি। এবার দেখ একটা নতুন টপিক আসছে যেটা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ এবং সিস্টেমেটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি নিটে ধরে রাখ দুটো কোয়েশ্চেন আসে, কখনো কখনো দুটো আসে, কখনো কখনো একটা আসে, যেহেতু এখন তোদের সিলেবাস রিডিউস হয়েছে দুটোই আসবে, দুটোই আসে। তো দেখ এখানে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ, এবার যেটা আসে ট্যাক্সোনমিক্যাল যে ক্যাটাগরিজগুলো আছে সেইগুলো সম্পর্কে একটা বিস্তৃত ধারণার জন্য আসে। ঠিক আছে, তো দেখ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজে আমি আজকে শুধুমাত্র এইটুকুই বলবো যে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ কি, কাল থেকে আমি স্পেসিস থেকে একদম চালু করব। ঠিক আছে, দেখ বলেছে কি, ইয়েলো হাইলাইটারটা আমি আরেকবার নিই, যেমন দেখ বলেছে কি ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ মনে রাখার জন্য যদি ট্রিক চাষ তো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম অনেকটা ট্রিকটা, কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। ঠিক আছে, তো এরকম একটা ট্রিক আছে, কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। ঠিক আছে, এরকম মনে রাখতে পারিস ট্রিক দিয়ে, তবে 2-4বার পড়ে নিলে ট্রিকের দরকার লাগে না। ট্রিক এই সমস্ত চ্যাপ্টারে ব্যবহার না করাই ভালো, কারণ এরপরে অনেক এমন চ্যাপ্টার আছে যেগুলোতে ট্রিক সত্যি সত্যি মনে রাখার জন্য লাগবে। ঠিক আছে, যত কম ট্রিক দিয়ে পড়বি তত বেশি ওগুলো কনসেপচুয়ালি মনে থাকবে। ঠিক আছে, যত বেশি, বাট অনেক সময় কী হয় পরীক্ষার ফলে বসে ট্রিক ভুলে যাবি, তো সেক্ষেত্রে এগুলো বার করা মুশকিল হয়ে যায়, সেই জন্য বলছি। এরপরে অনেক চ্যাপ্টার আছে যেগুলো এক্সাম্পল মনে রাখতে হবে, সেক্ষেত্রে ট্রিক খুব গুরুত্বপূর্ণ, এখানে এগুলো মনে রাখার চেষ্টা কর নর্মালি। যেমন এটা হচ্ছে কি কিংডম, কে মানে হচ্ছে কি কিংডম, রাজ্য, বাংলাতে যেটাকে বলে রাজ্য। ফাইলাম, ঠিক আছে রাজ্য, এটাকে কি বলে পর্ব। ক্লাস, রাজ্য পর্ব শ্রেণী। গোত্র, অর্ডার, রাজ্য পর্ব শ্রেণী, গোত্র নয়, অর্ডার মানে হচ্ছে কি রাজ্য পর্ব শ্রেণী বর্গ, এটাকে কি বলে, এটাকে বর্গ বলে। ঠিক আছে, গোত্র কোনটা, ফ্যামিলি।
ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে কি গোত্র। আর এটা তো জানিস জিনাস আর স্পেসিস মানে গণ আর প্রজাতি, জিনাস আর স্পেসিস, স্পেসিসটাকে স্পেসিফিক এপিথেটও লিখতে পারিস অ্যাজ ইউ উইশ। তো কি কি হয়, রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, বা ইংলিশে যদি বলি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পেসিস। বা যদি ট্রিকটা লিখতে চাস লিখে নিতে পারিস কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। ঠিক আছে, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। দেখ কি কি জিনিস এখানে বলেছে, এবং সব থেকে জিনিস যেটা মনে রাখবি যে লোয়েস্ট হচ্ছে স্পেসিসটাকে লিখলাম আর হাইয়েস্ট হচ্ছে কিংডমটাকে লিখলাম। দেখ ক্লাসিফিকেশন, এটাকে আমরা একটা স্টেপে করলাম কখনোই না, এখানে আমরা 7টা স্টেপ ব্যবহার করলাম। টোটালটাকে আমি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলবো। ঠিক আছে, এক একটা স্টেপকে আমি ক্যাটাগরি বলবো। দেখ ক্লাসিফিকেশন ইজ ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস। অবশ্যই একটা স্টেপে না, 7টা স্টেপ দেখলি, বাট ইনভলভ হায়ারার্কি অফ স্টেপস ইন উইচ ইচ স্টেপ রিপ্রেজেন্ট র্যাঙ্ক অর ক্যাটাগরি। প্রত্যেকটাকে আমি র্যাঙ্ক বা ক্যাটাগরি বলবো বা ট্যাক্সা বলবো। সিন্স দ্য ক্যাটাগরি ইজ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, এটাকে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলবো, বা অল ক্যাটাগরি টুগেদার কনস্টিটিউয়েন্ট দ্য ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। ঠিক আছে, তো ইচ ক্যাটাগরি রেফার টু অ্যাজ আ ইউনিট অফ ক্লাসিফিকেশন, প্রত্যেকটাকে ইউনিট অফ ক্লাসিফিকেশন বলবো। ইনফ্যাক্ট রিপ্রেজেন্ট আ র্যাঙ্ক অর কমনলি যেটাকে আমি ট্যাক্সন বলবো, এক একটাকে ট্যাক্সন বলবো, প্লুরাল হলে তাকে ট্যাক্সা বলবো। ঠিক আছে, তো এইটা পুরো এইটা মনে রাখবি, পুরো পুরো এটা কিন্তু বারবার কিন্তু পড়বি, এবং এটা খুব পুরোটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরোটাই ইম্পর্টেন্ট। তো এই প্যারাগ্রাফটা আমি পুরো একবার বুঝিয়ে দেবো, একবার এটা পড়ে দিই পুরোটা। ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি হায়ারার্কি ক্যান বি ইলাস্ট্রেটেড বাই অ্যান এক্সাম্পল, বলেছে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, যেটা কি কমন ফিচার লাইক 3 পেয়ার অফ জয়েন্টেড ধর লেগ রয়েছে, তো এগুলো থেকে আইডেন্টিফাই কর যে কোনটা কি। এটা ইট মিনস ইনসেক্ট, বলতে 3 জোড়া জয়েন্টেড লেগ মানে আর্থ্রোপোডা, মানে এটাকে ইনসেক্টের মধ্যে ফেলতে পারি। which can be classified and that were given rank or category বলতে পারি এটাকে। তো ক্যান ইউ নেম আদার সাচ গ্রুপ অফ অর্গানিজম, রিমেম্বার গ্রুপস রিপ্রেজেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, প্রত্যেকটাকে ক্যাটাগরি, গ্রুপ মানে ক্যাটাগরি, র্যাঙ্ক মানে ক্যাটাগরি, ট্যাক্সান ট্যাক্সা সব কিছু ক্যাটাগরি। ক্যাটাগরি ফার্দার ডিনোটস দ্য র্যাঙ্ক, ইচ র্যাঙ্ক অর ট্যাক্সন in fact represent a unit of classification. These taxonomical group categories are distinct biological entities, not only but not merely morphological aggregates. বলেছে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসকে বোঝায়, এবং প্রত্যেকটা নট অনলি মরফোলজিক্যাল এগ্রিগেট মানে বাইরে থেকে যে সেম এগুলো তাই নয়, এগুলো ডিস্টিংক্ট বায়োলজিক্যাল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মানে আছে, বা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টারনাল আলাদা ব্যাপার আছে, কিন্তু এগুলো মরফোলজিক্যাল দিক থেকে কিন্তু অনেক সময় সেম হয়। তো ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ ওরাই বলেছে দিস ট্যাক্সোনমিক্যাল গ্রুপ আর ক্যাটাগরিজ আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিস, মানে আলাদা আলাদা এগুলো এন্টিটিকে বোঝায়, অ্যান্ড নট অনলি মরফোলজিক্যাল এগ্রিগেট, শুধুমাত্র যে বাইরে থেকে, মরফোলজি মানে বাইরে থেকে বা এক্সটার্নাল। ঠিক আছে, নট অনলি মরফোলজিক্যাল এগ্রিগেট, শুধুমাত্র যে একই রকম দেখতে মরফোলজিক্যাল এগ্রিগেট বা বাইরের দিক থেকে যে শুধু আলাদা তা কিন্তু নয়, ভিতরের দিক থেকেও আলাদা। তো ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ অফ অল নোন অর্গানিজম হ্যাভ টু লেড দ্য ডেভেলপমেন্ট অফ কমন ক্যাটাগরিজ, যেমন কিংডম, ফাইলাম। দেখ এখানে একটা জিনিস তোদের কনফিউশন হতে পারে যে ডিভিশনটা কোথা থেকে এলো। ডিভিশন দেখ, প্ল্যান্টের জন্য ডিভিশন ওয়ার্ড ব্যবহার হয়, অ্যানিমালদের জন্য ফাইলাম ব্যবহার হয়। ঠিক আছে, প্ল্যান্টের জন্য ফাইলাম ব্যবহার হয় আর অ্যানিমালদের জন্য ফাইলাম ব্যবহার হয়, অ্যানিমালদের জন্য ফাইলাম ব্যবহার হয়, গাছেদের জন্য ডিভিশন ব্যবহার হয়। ঠিক আছে, এটা লিখেই দিয়েছে দেখ, প্ল্যান্ট class, order, family, genus, species. All organisms including those in the plant animal kingdom have species as the lowest category. Now the question you may ask is how to place an organism in various categories. The basic requirement is the knowledge of characters of an individual or a group of organisms. ঠিক আছে, so these help in identifying the similarities and dissimilarities among the individual of the same kind of organism as well as the other kind of organism. আশা করে বোঝা গেছে। ঠিক আছে, এদের মধ্যে যে সিমিলারিটি ডিসিমিলারিটি সেইটা সম্পর্কে এখানে বলেছে। তো এই অবধি বললাম এটা আজকে আমি। এর পরের দিন আমি, ঠিক আছে, স্পেসিস এগুলো সম্পর্কে পুরো বাকি যে চ্যাপ্টারটা আছে সেটা আলোচনা করব, তাহলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এখানে এবার একটা জিনিস দেখ, এই যে চ্যাপ্টার 8 বলছি, পেজ নাম্বার 8 একটা এই যে দেওয়া আছে না এই বক্সটা, এইটা একটু এখানে আমি এখন আলোচনা করে দিই। দেখ প্রথমে কিংডম, ফাইলাম, ডিভিশন, ক্লাস, অর্ডার, প্ল্যান্ট, জিনাস, স্পেসিস, এবং দেখ এই দিক থেকে জিনিসটা এদিকে। ঠিক আছে, ছোট থেকে বড়োর দিকে গেছে, এটা লোয়েস্ট এটা হাইয়েস্ট, বোঝা গেল। এইবার এইগুলোকে আমি কি লিখতে পারি, এই যে এতক্ষণ র্যাঙ্ক ট্যাক্সন ফ্যাকশন বলছিলি, এগুলো একটু বলে দিই। দেখ এইগুলো প্রত্যেকটা হচ্ছে কি আলাদা আলাদা একটা করে র্যাঙ্ক, প্রত্যেকটা আলাদা আলাদা কি করে রয়েছে র্যাঙ্ক রয়েছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা আমি ট্যাক্সন বলতে পারি।
তার মানে আমি এখানে লিখতে পারি যে যেটা র্যাঙ্ক ওটাই হচ্ছে ট্যাক্সন, র্যাঙ্ক ইকুয়ালস টু ট্যাক্সন। কনফিউজ করেছে আর কিচ্ছু না এনসিআরটি। এগুলোকে এক একটা ক্যাটাগরি বলেছে, 7টা ক্যাটাগরি, ট্যাক্সনটাকেই ক্যাটাগরি বলবো, মানে একটা জিনিসের বহু নাম, ঠিক আছে, ক্যাটাগরি। তো এটাকে আবার লিখতে পারি কি গ্রুপ, এগুলো এক একটা আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ, তাহলে এটাই হচ্ছে গ্রুপ, ঠিক আছে, গ্রুপ। তাহলে কি বুঝে বলেছে এটাকে, র্যাঙ্ক যেটা সেটাই ট্যাক্সন, সেটাই ক্যাটাগরি, সেটাই গ্রুপ। এবার যদি ধর দুটো তিনটে ট্যাক্সনকে একসাথে বলছি তখন ওখানে আমি ট্যাক্সা ওয়ার্ডটা ইউজ করব, প্লুরাল হয়ে যাবে তখন, ঠিক আছে। টোটালটাকে আমি কি বলবো, টোটালটাকে আমি কি বলবো, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। প্রত্যেকটা ক্যাটাগরিকে আমি ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি বলবো। দেখ এখানে একটা লেখা আছে ফিগার 1 এটা, যে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ শোয়িং হায়ারার্কিয়াল অ্যারেঞ্জমেন্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়, তো এই যে ছোট থেকে বড় এইটা হয়ে যাবে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, এদিক থেকে এদিকে যাচ্ছে এটা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। এবং একটাকে আমি কি বলতে পারি, ইউনিট অফ ক্লাসিফিকেশনও বলতে পারি। এটাকে আবার ইকুয়ালস টু তোর এটাও লিখতে পারিস, ইউনিট অফ ক্লাসিফিকেশন। এটা লিখে রেখে দে, এনসিআরটির যে সাইড জায়গাগুলো থাকে সেখানে কোনোদিন কনফিউজ এটা থেকে আর হবি না। র্যাঙ্ক ইকুয়ালস টু ট্যাক্সন ইকুয়ালস টু ক্যাটাগরি ইকুয়ালস টু গ্রুপ ইকুয়ালস টু ইউনিট অফ ক্যাটাগরি বা ইউনিট অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে। লোয়েস্ট আর হাইয়েস্ট বুঝিয়ে দিলাম। তো এটাই রয়েছে আজকে, আমি এইটুকুই আলোচনা করলাম। এটা গিয়ে বাড়িতে তোরা রিভাইজ কর, বা ভিডিওটা না দেখে একবার রিভাইজ কর, দাগ দিয়ে এনে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, তারপর আমি পরের দিন আবার এইগুলো বোঝাবো এবং সামারি বলে একেবারে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো। এর মধ্যে একটা খুব বড় পার্ট ছিল ট্যাক্সোনমিক্যাল এইড, যেটা বাদ দিয়ে দিয়েছে, ওটা থেকে এবছরও কোয়েশ্চেন আসেনি, তো এর পরেরগুলোতেও আশা করা যায় আসবে না, যেহেতু ওটা রিডিউস হয়ে গেছে। তো এর পরের দিন আমি স্পেসিস থেকে চালু করব, ঠিক আছে, স্পেসিস থেকে চালু করব। তাহলে স্পেসিস থেকে চালু করলে আরেকটা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমি এটার মাইন্ড ম্যাপ নিয়ে একটা আলোচনা করে দেবো, মাইন্ড ম্যাপ নিয়ে দেন আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। তো এইখান থেকেই কোয়েশ্চেন আসবে, এনসিআরটি থেকেই কোয়েশ্চেন আসে। ভিডিওগুলো কী জন্য প্রেফার করা হয়, ভিডিওগুলো মেনলি প্রেফার করা হয় যে বোঝার জন্য। তো এটা থেকে তোরা পুরোপুরিভাবেই কভার করে নিতে পারবি এনসিআরটিটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।